সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শেখ মদুল হোসেন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান। আমি আজকে তোমাদেরকে অনলাইনে ক্লাসে স্বাগত। অনলাইন ক্লাসে আজকে আমি তোমাদেরকে পাঠ্যদান করব যে বিষয়টি, সে বিষয়টি হলো উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগে যে বিষয়টি রয়েছে সেটি হলো লেনদেন বা ট্রানজেকশন। ইতিমধ্যে আমি তোমাদেরকে আরও একটি ক্লাসে ট্রানজেকশন বা লেনদেনের উপরে কিছু প্রাথমিক ক্লাস নিয়েছিলাম এবং সেখানে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে আমি আলোচনা করেছিলাম। একটি হলো ক্যাশ মেমো আর একটি হলো চালান এবং তার নমুনা ছক, সবই তোমাদেরকে সেদিন দেখিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে একটি বাস্তব ক্লাসে অর্থাৎ একটি বাস্তবমুখী প্রয়োগ দেখাবো, অর্থাৎ একটি গাণিতিক সমস্যা এবং তার সমাধান, কিভাবে একটি লেনদেনের মধ্যে থেকে আমরা সেই ক্যাশ মেমো এবং একটি চালান তৈরি করতে পারি সেটি আমরা খেয়াল করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বোর্ডে দেখবো একটি গাণিতিক প্রয়োগ দেখিয়েছি। গাণিতিক প্রয়োগটা হলো বিন্দু এন্টারপ্রাইজ 2017 সালে ফেব্রুয়ারি মাসে বিন্দু এন্টারপ্রাইজের নিকট নির্মিত পণ্য বিক্রয় করে। 2017 ফেব্রুয়ারি 1 নগদে 80 টাকা দরে 100 কেজি চিনি। 2017 ফেব্রুয়ারি 12 80 টাকা দরে 500 কেজি চিনি। বিন্দু এন্টারপ্রাইজ বিক্রয়ের উপর 10% বার্তা মঞ্জুর করে। এখানে তিনটি প্রশ্ন রয়েছে, আমি সবাই খেয়াল করবো। প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে বিন্দু এন্টারপ্রাইজের মোট বিক্রয় পরিমাণ কত? ফেব্রুয়ারি 1 তারিখের ভিত্তিতে একটি ক্যাশ মেমো তৈরি করো এবং ফেব্রুয়ারি 12 তারিখের লেনদেনের বাকিতে হয়েছে ধরে একটি চালান তৈরি করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে গাণিতিক প্রয়োগের যে ছোট্ট একটি গাণিতিক সমস্যা দিয়েছি। এই সমস্যার ভিত্তিতে আমরা একটু সমাধান করব এবং এটি ধরে নিলাম যদি এটির মধ্যে পরীক্ষায় মতো জায়গায় যখন এরকম একটি উদাহরণ থেকে বা এরকম একটি গাণিতিক প্রয়োগ থেকে আমাদেরকে তার সমাধান তৈরি করতে হবে। এবং এটি আমরা গত ক্লাসে যে মৌলিক দুটি বিষয়ে আলোচনা করেছিলাম, সেটা হলো একটি ক্যাশ মেমো, একটি চালান। তো প্রথমত ক্যাশ মেমো এবং চালান কখন তৈরি করতে হয় সেটা তোমরা জানো, চালান কখন প্রস্তুত করতে হয় সেটা তোমরা জানো। এর সাথে ক নম্বরে একটি প্রশ্ন দেওয়া আছে, সেটা হলো বিন্দু এন্টারপ্রাইজের মোট বিক্রয়ের পরিমাণ কত নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব যে সেই বিক্রয়ের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় এবং সেই বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে গেলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে আসি ক নম্বর প্রশ্ন এবং তার সমাধানও লিখব। তাহলে আমরা প্রথমত ক নম্বরের সমাধান লিখতে পারি যে বিন্দু এন্টারপ্রাইজের মোট বিক্রয় পরিমাণ নির্ণয় করা হলো। বিন্দু এন্টারপ্রাইজের মোট বিক্রয় পরিমাণ নির্ণয় করা হলো। মোট বিক্রয় পরিমাণ নির্ণয় করা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নির্ণয়টা লিখে নিলাম। তাহলে এবার আমরা চলে যাবো যে বিন্দু এন্টারপ্রাইজ তার মোট কি পরিমাণ পণ্য বিক্রয় করেছিল। তা আমরা এখানে দেখতেছি প্রথমে বলা আছে বিন্দু এন্টারপ্রাইজ কমিটি কি করেছে 2017 সালের ফেব্রুয়ারি মাসে। তাহলে আমরা ছোট একটা ঘর তৈরি করি। যদি আমরা এখানে প্রথম ঘরটি লিখি তারিখ, মালের বিবরণ, পরিমাণ, সেক্ষেত্রে আমরা খেয়াল করি যে আমরা তাহলে কবে ক্রয় করেছি 2017 সাল, 2017 ফেব্রুয়ারি 1 ঠিক বিক্রয় করেছি নগদে 80 টাকা ধরে। মালের পরিমাণ চিনি, মালের বিবরণ হলো চিনি, দর ছিল 80 টাকা দর, মূল্য ছিল 100 টাকা। তাহলে 8000 টাকা
এরপরে ফেব্রুয়ারি 12 আবারও চিনি দর ছিল 80 টাকা দর, মূল্য ছিল 500 টাকা, 40,000 টাকা। যদি আমরা কিন্তু আমাদের আর কিছু নাই, তাহলে আমরা যদি টাকা হিসাবে যোগ করি 48,000 টাকা। আমরা একটা জিনিস খেয়াল করবো যে বিক্রয় বিক্রয় 10% বাড়টা মধ্যে করে বা বিক্রয় বাড়টা আমরা এখানে লিখি বিক্রয় বাড়টা 10% বাড়টা হয় 4,800 টাকা। এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে দেখা যাবে 43,200 টাকা আদায় মোট সেক্ষেত্রে আমরা মোট বিক্রয় করেছি কত 43,200 টাকা। এটা দিলে আমরা বুঝলাম যে ওই বিজনেস প্রাইস তার ফেব্রুয়ারি মাসের 1 তারিখ এবং 12 তারিখে দুইটি লেনদেনের মধ্যে দিয়ে সে মোট বিক্রি করেছে কত 43,200 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খেয়াল করি আমাদের আমার প্রশ্ন ছিল বিন্দু ইন্টারপ্রাইজের মোট বিক্রয় পরিমাণ কত। আমরা লিখেছি বিন্দু ইন্টারপ্রাইজের মোট বিক্রয় পরিমাণ নির্ণয় করা হলো কয় তারিখে ক্রয় করেছিল ফেব্রুয়ারি 2017 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখে চিনি ক্রয় করেছিল 80 টাকা দরে 100 কেজি এবং পরবর্তীতে 12 তারিখে চিনি ক্রয় করেছিল 80 টাকা দরে 500 কেজি, মোট হলো 48,000 টাকা। বাদ বিক্রয় বাড়টা 10%, এখন তাহলে মোট বিক্রয় হচ্ছে 43,200 টাকা। শিক্ষিতা আমার মনে হয় এর মধ্যে দিয়ে আমরা এই জিনিসটি সহজে বুঝতে পেরেছি এবং আমরা এই জাতীয় যে কোনো গাণিতিক সমস্যা সহজেই সমাধান করতে পারবো। শিক্ষার্থীরা, আমরা খেয়াল করি এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো এই ফেব্রুয়ারি খ নম্বরের সমাধানে কি বলছে যে ফেব্রুয়ারি 1 তারিখের ভিত্তিতে একটি ক্যাশ মেমো তৈরি করো। সবাই খেয়াল করো, তাহলে আমরা প্রথমত লিখতে পারি যে ফেব্রুয়ারি 2 তারিখের লেনদেনের ভিত্তিতে আমাদের একটি ক্যাশ মেমো প্রস্তুত করা হলো। আমরা লিখি ক্যাশ মেমো প্রস্তুত করা হলো, ক্যাশ মেমো প্রস্তুত করা হলো। ক্যাশ মেমো প্রস্তুত করতে গেলে প্রথমত আমরা জানি যেহেতু তারিখটা উল্লেখ করে দেওয়া আছে 1 তারিখ, যদি এখানে তারিখটা এইভাবে উল্লেখ না করে যদি বলতো যে উল্লেখিত লেনদেনের মধ্যে থেকে যে তারিখের লেনদেনটি দ্বারা একটি ক্যাশ মেমো প্রস্তুত করা যায় তার ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি করতাম? আমরা সবাই খেয়াল করি যে এখানে দুটি লেনদেন রয়েছে, 2 তারিখে দুটি লেনদেন সংঘটিত হয়েছে, একটি হলো 1 তারিখে এবং অপরটি হলো 12 তারিখে। তাহলে আমরা প্রথমত কখন ক্যাশ মেমো প্রস্তুত করা যায়, কখন ক্যাশ মেমো প্রস্তুত করা হয়? প্রিয় শিক্ষিতা, তোমাদেরকে আমি গত ক্লাসে বলেছিলাম যে সাধারণত নগদে সংগঠিত যে কোনো লেনদেন অর্থাৎ নগদের লেনদেন সংগঠিত হচ্ছে এই তারিখের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করা যায়। তাহলে আমরা এখানে যদি স্পষ্ট তারপরও যদি এখানে স্পষ্ট করে বলে দেওয়া নাও থাকতো তাহলে আমরা বুঝতাম যে 1 তারিখের লেনদেনের ভিত্তিতে শুধুমাত্র একটি ক্যাশ মেমো প্রস্তুত করা যায়। যেহেতু এখানে 1 তারিখের লেনদেনে বলা আছে 2017 ফেব্রুয়ারি 1 নগদে 80 টাকা দরে 100 কেজি চিনি, তার মানে স্পষ্ট যে আমি 1 তারিখে যে লেনদেনটা সংগঠিত হয়েছে সেই লেনদেনটি আমার নগদে সংগঠিত হয়েছে। সঙ্গত কারণে আমি বলতে পারি যে 1 তারিখের লেনদেনটি দ্বারা ক্যাশ মেমো প্রস্তুত করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তারপরেও আমরা খেয়াল করব যে যেহেতু গাণিতিক পরিমাণে স্পষ্ট করে দেওয়া আছে যে ফেব্রুয়ারি 1 তারিখের ভিত্তিতে ক্যাশ মেমো প্রস্তুত করো, তাহলে এখানে আমাদের জিনিসটা আরো সহজ করে দেওয়া আছে। যেহেতু 1 তারিখে লেনদেনের ভিত্তিতে ক্যাশ মেমো প্রস্তুত করতে বলেছে, সেজন্য আমাদেরকে কঠিন কোনো বা চিন্তার কোনো কারণ নাই, আমরা যে কোনো সময় সহজেই প্রস্তুত করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 1 তারিখের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করব। আমি ইতিপূর্বের একটি ক্লাসে তোমাদেরকে আমি সেই ক্যাশ মেমোটা দেখিয়েছিলাম। তাহলে এখন আসি যে আমরা ক্যাশ মেমো কে প্রস্তুত করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই শুরু করে দেখি, আমরা সবসময় খেয়াল করবো যে কে ক্রেতা এবং কে বিক্রেতা। সবাই খেয়াল করবো যে বিন্দু এন্টারপ্রাইজ 2017 ফেব্রুয়ারি মাসে বিন্দু এন্টারপ্রাইজের নিকট, তাহলে বিন্দু এন্টারপ্রাইজের নিকট পণ্য
বিক্রয় করেন। তাহলে কার নিকট পণ্য বিক্রি করেন? বিন্দু এন্টারপ্রাইজের নিকট বিক্রি করেন। কে বিক্রি করেন? বিন্দু এন্টারপ্রাইজ। তাহলে ক্যাশ ফ্লো প্রস্তুত করবে কে? বিন্দু এন্টারপ্রাইজ। কখনো কখনো আমাদেরকে এইখানে আমরা অনেক ভুল করে থাকি নামের ক্ষেত্রে, যে কে কে ক্যাশ ফ্লো প্রস্তুত করছে বা কার হিসাব থেকে এটি যাবে ক্যাশ ফ্লো প্রস্তুত করা হবে, সেটা আমরা অনেক ভুল করে থাকি। কিন্তু সেটা তারা আমরা সহজে বুঝলাম যে বিক্রেতা দেখেন বিন্দু এন্টারপ্রাইজ, তাহলে বিন্দু এন্টারপ্রাইজ থেকে ক্যাশ ফ্লো প্রস্তুত করবে। তাহলে আমরা একটু লিখি ক্যাশ ফ্লো। এই ক্যাশ ফ্লোটা কার? বিন্দু এন্টারপ্রাইজ। বিন্দু এন্টারপ্রাইজের ক্যাশ ফ্লো। বিন্দু এন্টারপ্রাইজের ক্যাশ মেমো। সেক্ষেত্রে আমরা করি, তাহলে প্রথমত আমরা ক্যাশ মেমো লিখব এবং ক্যাশ মেমোটা আর কি লিখব? তারিখ লিখব, এখানে ভাউচার নাম্বার লিখব, ক্রেতার নাম লিখব, ঠিকানা থাকলে ঠিকানা লিখব। তাহলে দেখো আমরা বিন্দু এন্টারপ্রাইজ কত তারিখে? 1 তারিখে 2017 সালের ফেব্রুয়ারি 1/2/2017 এবং ভাষার নাম্বারটা আমরা দিয়ে ধরে নিলাম যোগমুখী নাম্বার। ক্রেতার নাম এখানে বলে দেওয়া আছে, ক্রেতার নাম হলো বৃত্ত এন্টারপ্রাইজ। বৃত্ত এন্টারপ্রাইজ। ঠিকানা নাই, আমরা ঠিকানা দিলাম না। তাহলে খেয়াল করি আমরা যে বিক্রেতা বিন্দু এন্টারপ্রাইজ তার ক্যাশ মেমো লিখেছি। তারিখ তারিখে 2017 ফেব্রুয়ারি 1। তাহলে বিবরণে আমরা কি করেছি? চিনি বিক্রি করেছি। বিবরণ পণ্যের বিবরণ চিনি। কত করে বিক্রি করেছি? 80 টাকা দরে বিক্রি করেছি। পরিমাণ ছিল 100 কেজি। 100 টাকা, এখানে 100 কেজি। মোট মূল্য আসে 8000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমি নগদে বিক্রি করেছি, এই বিক্রয়ের উপর আমি 10% কারবারি বাট্টা পাবো। তাহলে বা 10% কারবারি বাট্টা বা 10% কারবারি বাট্টা। 10% কারবারি বাট্টা বাদ দিলে 800 টাকা, তাহলে থাকে 7200 টাকা। তাহলে মোট আমরা টাকার সংখ্যাটা লিখব। খেয়াল করি আমাদের মোট হয়েছে কত টাকা? মোট 7200 টাকা। এরপরে কি হবে? বিক্রেতার স্বাক্ষর, ক্রেতার স্বাক্ষর, বাম পাশে ক্রেতার স্বাক্ষর,
ডান পাশে বিক্রেতার স্বাক্ষর এবং নিচে একটি কথা লেখা থাকে। ক্যাশ মেমো যখন লেখা হয়, পত্র তৈরি করা হয়, তখন বিশেষ দ্রষ্টব্যে আমরা সবাই খেয়াল করব একটি কথা লেখা থাকে যে বিক্রিত মাল, বিক্রিত পণ্য ফেরত যোগ্য নয় এবং এর মধ্যে দিয়ে আমরা একটি ক্যাশ মেমো প্রস্তুত করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আবার একবার আমরা খেয়াল করি যে বিক্রেতা বিন্দু এন্টারপ্রাইজ সে ক্যাশ মেমো প্রস্তুত করবে। ক্রেতা বরাবর, ক্রেতার নাম বিন্দু এন্টারপ্রাইজ, যে তারিখে লেনদেনটি সংঘটিত হয়েছে, এখানে লেনদেনটি সংঘটিত হয়েছে 1/2/2017। এবার আমরা আসি তারিখের পরে 2017 ফেব্রুয়ারি 1, পণ্যের বিবরণ, চিনি কত টাকা করে বিক্রি করেছে 80 টাকা দরে এবং পরিমাণ কত 100 কেজি, দাম হয় 8000 টাকা, বাদ কার্বোহাইড্রেটটা 10% 800 টাকা, মোট হলো 7200 টাকা। ডান পাশে বিক্রেতার স্বাক্ষর, বাম পাশে ক্রেতার স্বাক্ষর এবং বিশেষ দ্রষ্টব্য বলে আমরা একটি ছোট্ট একটি কথা লিখব, সেটা হলো বিক্রিত পণ্য ফেরতযোগ্য নয়। প্রিয় শিক্ষার্থীরা, এর মধ্যে দিয়েই আমরা আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটি হলো একটি ক্যাশ মেমো প্রস্তুতকরণ। আমরা এর মধ্যে দিয়ে একটি ক্যাশ মেমো প্রস্তুত করতে পারছি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটু জিনিস খেয়াল করব যে আমরা খ নাম্বারের যে গাণিতিক সমস্যা ছিল, অর্থাৎ ফেব্রুয়ারি 1 তারিখের ভিতরে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো, আমরা সেটি সমাধান করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব আমাদের গাণিতিক পরিজ্ঞান আরেকটি গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, সেটি আমরা কিভাবে প্রস্তুত করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, গ নম্বরে আমরা যদি দেখি, সেখানে একটি গাণিতিক প্রয়োগের কথা বলা হয়েছে এবং সেটি হলো ফেব্রুয়ারি 12 তারিখের লেনদেন বাকিতে ধরে একটি চালান প্রস্তুত করো। তাহলে আমরা আবার চলে যাই গ নম্বর, যা বলেছে আমাদেরকে প্রয়োগের ক্ষেত্রে বলেছে কি ফেব্রুয়ারি 12 তারিখের লেনদেন। তাহলে ফেব্রুয়ারি 12 তারিখের লেনদেনের ভিত্তিতে চালান প্রস্তুত করা হলো। আমরা তাহলে আবার একটু চালানের দিকে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমি যেমন গত ক্লাসে প্রথমে বলেছিলাম যে ক্যাশ মেমো প্রস্তুত করে যখন কোনো ক্রেতা বা বিক্রেতার মধ্যে নগদে কোনো পণ্য আদান প্রদান সংঘটিত হয়, তখন যে গুরুত্বপূর্ণ দলিল হিসাবে, যে প্রামাণ্য দলিল হিসাবে যেটি ব্যবহার করা হয়, সেটাকে আমরা ক্যাশ মেমো বলে থাকি। এবার আমরা দেখব যে ফেব্রুয়ারি 12 তারিখে লেনদেন সংঘটিত হয়েছে, যদিও এখানে নগদ বা বাকি কোনো কিছু বলে দেওয়া নাই, কিন্তু গাণিতিক প্রয়োগের মধ্যে বলে দেওয়া হয়েছে যে এটাকে বাকিতে ধরতে বলা হয়েছে। যেহেতু নগদে নাই, যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বিক্রয় বা ক্রয় সংঘটিত হয়, নগদ শব্দটি উল্লেখ না থাকে, তাহলে ধরে নিতে হবে সেই পণ্যটি বাকিতে বিক্রয় বা বাকিতে ক্রয় সংঘটিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আবার আমি কথাটা বলি, সবাই মনোযোগ সহকারে শুনবে। সেটি হলো যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য ক্রয় বা বিক্রয় সংঘটিত হবে, নগদ শব্দটি উল্লেখ থাকবে না, তখন বুঝতে হবে যে ওই পণ্যটি নগদে সংঘটিত না হয়ে বাকিতে সংঘটিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই লেনদেনের মধ্যে দিয়ে দেখলাম যে 12 তারিখের লেনদেনের মধ্যে নগদ শব্দটি উল্লেখ নাই। দুটি প্রতিষ্ঠান আছে, বিন্দু এবং বৃত্ত, এবং নগদ শব্দটি না থাকার অর্থ হলো যে ওই লেনদেনটি বাকিতে সংঘটিত হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সহজে বুঝতে পারছি যেহেতু লেনদেনটি বাকিতে সংঘটিত হয়েছে এবং বাকিতে যে লেনদেন সংঘটিত হয়ে থাকে, সেই লেনদেনগুলোর ক্ষেত্রে একটি চালান প্রস্তুত করা সম্ভব। তাহলে আমরা আবার চলে যাই একটি চালান প্রস্তুত। তাহলে কে চালান প্রস্তুত করবে? ঠিক একই যিনি বিক্রেতা, তিনি চালান প্রস্তুত করবেন। তাহলে আমরা এখানে বিক্রেতার নাম সবাই জানি,
বিন্দু এন্টারপ্রাইজ, বিন্দু এন্টারপ্রাইজ বিন্দু এন্টারপ্রাইজ বিন্দু এন্টারপ্রাইজ তৈরি করতেছে, সেটার নাম কি? চালান। চালান প্রস্তুত করছে কয় তারিখে? আমরা তারিখ লিখি, তারিখ হলো 12/12/2/17। তাহলে ক্রেতার নাম কি? আমরা চলে যাই ক্রেতার নাম। এবং চালানে একটি নাম্বার থাকে, চালান নাম্বার, ক্রেতার নাম। আমাদের ক্রেতার নাম বৃত্ত, বৃত্ত এন্টারপ্রাইজ। এবার আমরা যাই পণ্যের বিবরণ, ক্রয় সংগঠিত বিক্রয় সংগঠিত হয়েছে সেটি দেখি। কত মাস তারিখ? বিবরণ, দর, পরিমাণ, আমাদের লেনদেন সম্পর্ক হচ্ছে 12 তারিখে 2017 ফেব্রুয়ারি 12। কি বিবরণে আমরা কি পণ্য ক্রয় করেছি দেখি সবাই। আমরা পণ্য ক্রয় করেছি চিনি, বিক্রি করেছি 80 টাকা দরে, পরিমাণ ছিল 500 কেজি, 500 কেজি দাম হয় 40,000 টাকা। এবং সবাই খেয়াল করবো ঠিক একইভাবে 10% বিক্রয় বার্তা আছে বা বিক্রয় বার্তা, দশ পার্সেন্ট বিক্রয় বার্তা হয় 4,000 টাকা। টাকা হিসেবে হয় 36,000 টাকা। তাহলে মোট 36,000 টাকা, 36,000 টাকা। ঠিক একইভাবে বিক্রেতার স্বাক্ষর ডান পাশে, বাম পাশে ক্রেতার স্বাক্ষর, এবং বিশেষ দ্রব্য, ভুল ত্রুটি সংশোধনযোগ্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি আমরা দুইটি জিনিস তৈরি করেছিলাম। প্রথমত যেটি তৈরি করেছিলাম সেটি ছিল একটি ক্যাশমো, এবং পরে যেটি তৈরি করেছি সেটি একটি চালান। এবং দেখো দুইটি জায়গাতে আমরা দুটো কথা লিখেছি। বিশেষ দ্রষ্টব্যতে একটি লিখেছিলাম যে বিক্রয় মান প্রয়োগযোগ্য নয়, এবং দ্বিতীয় যে কথাটি লেখা হয়েছে ভুল ত্রুটি সংশোধনযোগ্য। দেখো আমরা দুটি জিনিস তৈরি করেছি। প্রথম তৈরি করেছিলাম একটি ক্যাশ মেমো। এই ক্যাশ মেমো তৈরি করার সময় আমরা লিখেছিলাম যে বিক্রয় মান প্রয়োগযোগ্য নয়, অর্থাৎ বাবদে যে পণ্যটি ক্রয় করা হয় ধরে নেওয়া হয় যে
যে বিক্রেতা এবং ক্রেতার উপস্থিতিতে ক্রেতা এই পণ্যগুলো তার কোয়ালিটি সব অবস্থা দেখে শুনে তার সমস্ত চাহিদা মাফিক সব কিছুকে সরবরাহ করা হয়। এই জন্য সেক্ষেত্রে লেখা হয় যে বিক্রয় পণ্য প্রযোজ্য নয়, কিন্তু যখন চালান প্রস্তুত করা হয় তখন আমরা ধরে নিই যে পণ্যটা বাকিতে সংগ্রহ হয়েছে এবং ক্রেতা বিক্রেতার অনুপস্থিতিতে হয়েছে। এমন হতে পারে যে টেলিফোনে বা কোনো ফরমাইশপত্র বা অন্য কোনো মাধ্যমে এই পণ্যটা ক্রয় বা বিক্রয় সংগঠিত হয়েছে, তখন ইংরেজি কথা লেখা হয় ভুল ত্রুটি সংশোধনের জন্য। কারণ হলো এই যে দেখা যায় যে ওই পণ্যটা হয়তো আমি চেয়েছি, যে কোয়ালিটি চেয়েছি, যে পণ্য চেয়েছি, যে পরিমাণ চেয়েছি, সেটা অনেক সময় বোধগম্য না হওয়ার কারণে অথবা বুঝতে অসুবিধা হওয়ার কারণে আবার বিভিন্ন কারণেই ভুল ত্রুটি হতে পারে, যে কারণে এই কথাগুলো তখন লেখা হয় যে ভুল ত্রুটি সংশোধনযোগ্য। প্রিয় শিক্ষার্থীরা, আমার বিশ্বাস তোমরা এই ছোট্ট দুটি জিনিস, একটি হলো ক্যাশ মেমো প্রস্তুত, অপরটি হলো চালান, এই গাণিতিক প্রয়োগ এবং গাণিতিক প্রয়োগের সমস্যা এবং তার সমাধান কীভাবে প্রস্তুত করা যাবে সেটা তোমরা সবাই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এর মধ্যে দিয়েই আমরা আমাদের আজকের প্রথম বর্ষে একটি গুরুত্বপূর্ণ ক্লাস, সেটি হলো চালান এবং ক্যাশ মেমো প্রস্তুত এবং তার গাণিতিক প্রয়োগ এবং গাণিতিক প্রয়োগের সমস্যার সমাধান এর মধ্যে দিয়ে শেষ হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমার বিশ্বাস তোমরা এটা সুন্দরভাবে বুঝতে পারবে এবং অনুসরণ করলে এটা আরও ভালোভাবে করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এর মধ্যে দিয়েই আমরা আজকে আমাদের এই পর্যায়ে এই ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।